বিজিবি বিএসএফ সম্মেলন শুরুর কয়েক ঘন্টা আগে শূন্য রেখায় ফেলে যাওয়া সবাইকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গেল কয়েকদিনে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে শতাধিক ভারতীয়কে অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের চেষ্টা করেও ব্যর্থ হয় তারা। সবশেষ ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের শূন্য রেখায় 3 দিন ফেলে রেখেও আজ 21 জনকে সরিয়ে নিয়েছে ভারত। মোহন ইসলামের প্রতিবেদন। বাংলাদেশ ভারত সীমান্ত কাঁটাতারের লম্বা বেড়া দিয়ে নিজেদের আলাদা করে রেখেছে প্রতিবেশী দেশটি। মাঝে শূন্যরেখা আর সীমান্ত পিলার। তবে বাংলাদেশে থেকে নেই কাঁটাতার বা এ জাতীয় কোনো নিরাপত্তা ব্যবস্থা, যার সুযোগে ভারতের সীমান্তরক্ষীরা অনেক মানুষকেই অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। ঠাকুরগাঁও হরিপুর সীমান্তের ওপারে অর্থাৎ ভারতীয় অংশে দেখা যাচ্ছে ক্যাম্প জাতীয় ঘর। ভারতের নানা রাজ্য থেকে ধরে আনা ব্যক্তিদের এখান থেকেই রাতের আধারে বা জনশূন্য অবস্থায় ঠেলে দেয় বাংলাদেশে। সবশেষ শনিবারে 11 জনকে পুষেনের চেষ্টা করে তারা। ওরা এদিকে আসার পরে আমরা গ্রামবাসীরা দেখতে পাইছি, বিষয়টা দেখার পরে বিজিবিকে জানানো হয়েছে। বিজিবি লোকগুলাকে আটক করছে। আটক করার পরে সীমান্তের শূন্য লাইন আর অতিক্রম করতে দেয় নাই। সারা এলাকার মানুষ জাগিল থাকে, ভারতে মানুষ ঢুকতে দিবে না বাংলাদেশে, ওদের মানুষ ওইদিকেই রাখবে। 2 দিন ধরে এইভাবে থাকে। কালকে আমরা রাত্রে জানি না যে ওরা এদিকে আসে না ওইদিকে আছে, এটা বলতে পারবো না, কিন্তু যে দূর আশা করি যে কালকে ওরা ভারতের ব্যাগ দিয়ে দিচ্ছে। 3 দিন ধরে নারী শিশু সহ 11 জনকে আটকে রাখে শূন্য রেখায়। সোমবার দিল্লিতে বিজিবি বিএসএফ এর সম্মেলনে শুরুর আগেই তাদের সরিয়ে নেয় বিএসএফ। দিনাজপুর ব্যাটালিয়ন 42 বিজিবি এর অধীনস্থ মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্ত পিলার 349-7S এর নিকট বিএসএফ কর্তৃক 11 জন ব্যক্তিকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের একটি অপচেষ্টা করে। বিজিবির দৃঢ় অবস্থান এবং সীমান্তে কঠোর নজরদারির কারণে উক্ত 11 জন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। সীমান্তে কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি বিজিবি কর্মকর্তাদের। সীমান্ত এলাকায় বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। বিজিবি সার্বক্ষণিক টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছে। যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এর অপচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। এদিন পঞ্চগড়ে আটকে থাকাদেরও সরিয়ে নেয় বিএসএফ। এর মধ্য দিয়ে 2 দেশের শূন্যরেখায় আটকে নেই আর কেউ। মোহন ইসলাম, 71, ঠাকুরগাঁও। ভারতের দিল্লিতে চলছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সম্মেলন। সীমান্তে বিজিবি বিএসএফ এর মধ্যে বাড়তে থাকা উত্তেজনা ও পুশিন ঠেকাতে বিজিবির কঠোর অবস্থানের মধ্যেই এবারের সম্মেলন। বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে 15 সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিয়েছেন। অপরদিকে বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে অংশ নিয়েছে বিএসএফ এর 12 সদস্যের প্রতিনিধি দল। সম্মেলনে সীমান্ত হত্যা, পুশ ইন বন্ধে পদক্ষেপ গ্রহণ, মাদকদ্রব্য চোরাচালান রোধ, মানব পাচার প্রতিরোধ ও সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর সম্ভাব্য কর্মকাণ্ডের তথ্য আদান প্রদান এবং আন্তঃসীমান্ত নদীগুলোর তীর সংরক্ষণ ও সীমান্তবর্তী অঞ্চল সম্পর্কে নেতিবাচক অপপ্রচার বন্ধে পারস্পরিক আস্থা বাড়ানোর বিষয়ে আলোচনা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এটি প্রতিবেশী 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মহাপরিচালক পর্যায়ের প্রথম সম্মেলন। এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার ও স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন সহ 6 দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে এতে জরুরি বিভাগ, আউটডোর ও ওয়ার্ডগুলোতে সেবা বিঘ্নিত হচ্ছে না বলে দাবি করেছেন তারা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকদের সাথে আলোচনা করে দাবিগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। সরওয়ার্দী হাসপাতালে জরুরি বিভাগ। প্রতিদিন দূর জেলা থেকে হাজার হাজার রোগী সেবা নিতে আসছেন এখানে। এ নিয়ে চিকিৎসকরাও বেশ ব্যস্ত। এই বিভাগের চিত্র দেখে বুঝার উপায় নাই দেশ জুড়ে চলছে ইন্টার্ন চিকিৎসকদের 6 দফা দাবিতে বিক্ষোভ। তবে রাজধানীর বাইরের হাসপাতালগুলোর বিক্ষোভ ছিল চোখে পড়ার মতো। চট্টগ্রাম, ময়মনসিংহ এবং রাজশাহী সহ দেশের প্রায় 35টি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা দাবি আদায়ে বিক্ষোভ পালন করছেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে 19 মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার করার নতুন নির্দেশনা দেয়া, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন, মাসিক ভাতা 30,000 টাকা নির্ধারণ সহ সরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতন কাঠামো চালু করা।
এছাড়া বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা 34 বছর নির্ধারণ, বিএমডিসি অধ্যাদেশকে আইনে রূপান্তর এবং ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করার দাবিও জানানো হয়। তবে আন্দোলনের মধ্যেও জরুরি বিভাগ, আউটডোর ও ওয়ার্ডগুলোর সেবা চলমান রয়েছে বলেও জানান ইন্টার্ন চিকিৎসকরা। ডক্টর দেখাইলাম, ডক্টর ওষুধ লিখে দিছে, ইসিজি করাইছে, সুই দিছে, 2টা সুই দিছে হাতের ভিতরে ব্যথার জন্য, তারপরে ওষুধ লিখে দিছে, দেখি এখন ওষুধ খেয়ে কি হয়। এই 6 দফার মধ্যে সে বাকি 5 দফার ব্যাপারে এখন পর্যন্ত আমরা প্রশাসন থেকে কোনো ধরনের আশ্বাস পাইনি। আমাদের ইন্টার্ন ডক্টরদের সাথে আমরা একাকিত্ব পোষণ করে আমরা এই একাডেমিক শাটডাউনটা দিছি। এদিকে সচিবালয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আন্দোলন তো মানুষ করবে, গণতান্ত্রিক দেশ, যার যার রাইট আছে। আমরা দেখবো তাদের মধ্যে গ্রহণযোগ্য কথাবার্তা কতটুকু আছে, উইল অ্যাকসেপ্ট দ্যাট। যেটুকু গ্রহণযোগ্য না তাদের বাবার শোনা ডেকে আমরা বুঝাবো। এই যে ওনারা দুজন যাচ্ছেন না, এখনো তো ওই পর্যায়ে যায় নাই, ওরা কাজ করতেছে। ইট ইজ এ থ্রেট ফ্রম আস, তারা সেবা দিচ্ছে। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখার ঘোষণাও দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। মেহেদি হাসান, ৭১, ঢাকা। গ্রাহক পরিচয় দিয়ে অন্য গ্রাহকদের ইসলামী ব্যাংকে ঢুকতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। শাখার গেট আটকিয়ে তারা বলছেন কর্মকর্তারা কলম বিরতিতে, কিন্তু ভেতরে ভিন্ন চিত্র। কর্মকর্তারা সেবা দেওয়ার জন্য বসে আছেন, কিন্তু কোনো গ্রাহক সেখানে নেই। এদিকে ব্যাংকটির চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে সচেতন গ্রাহক ফোরাম। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। মতিঝিলের দিলখুশাই ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এমন জটলা। প্রবেশ গেট আটকিয়ে গ্রাহকদের ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না, ফলে সেবা নেওয়া থেকে বঞ্চিত হচ্ছেন তারা। সমস্ত বাংলাদেশে নাকি এদের এই আদিশে 12টা কলম বিরতি, 12টা পর্যন্ত তারা ব্যাংক খুলবে না। আমরা চেক নিয়ে আসি, আমাদের গ্রাহকের অনেক বিড়ম্বনা হচ্ছে। 5 আগস্টের পরে আমি 5,000 টাকা তুলতে পারিনি, কিন্তু আমার 19 লাখ টাকা আটকানো। যে এখানকার 4টা অ্যাকাউন্ট আছে, আমার 4টা অ্যাকাউন্টে 2,37 লাখ টাকা আছে। এখন যদি আমার টাকাটা যদি আমি আইসা না তুলতে পারি, পথে বসা ছাড়া কোনো উপায় নাই। গেট যারা আটকে রেখেছেন তারাও নিজেদের গ্রাহক পরিচয় দিলেন, বললেন ব্যাংকটি রক্ষায় এমন কাজ করছেন তারা। আপনি একজন গ্রাহক, ব্যাংকের সামনে অবস্থান নিতে পারেন কিনা? হ্যাঁ, যেহেতু ব্যাংকের এখানে 3 কোটি গ্রাহকের এখানে আমানত প্রায় 1,80,000 কোটি টাকার এখানে আমানত গচ্ছিত আছে। এই আমানতটা পাচার হয়ে যাবে এবং অবৈধ চেয়ারম্যান খুরশিদ আলম নিয়োগের কারণে এখানে একটা অব্যবস্থাপনা তৈরি হয়েছে। এই তৈরিতে এখান থেকে উত্তরণের জন্য আমরা গ্রাহকরা এখানে আমরা অবস্থান নিয়েছি, এটা আমাদের রক্ষার জন্য, আমাদের আমানত রক্ষার জন্য। কলম বিরতির কথা বললেও ভেতরে দেখা গেল সেবা দেওয়ার জন্য বসে আছেন কর্মকর্তারা, কিন্তু গ্রাহক সংখ্যা একেবারেই শূন্য। ইসলামী ব্যাংকে কোনো তারল্য সংকট নেই এবং গ্রাহকরাও আতঙ্কিত হয়ে অতিরিক্ত টাকা তুলছেন না বলে দাবি করেন এই কর্মকর্তা। আমরা কিন্তু গেট খোলা রেখেছি। এখন ওনারা যদি ওখানে গ্যাদারিং করেন, সেটা তো ধরেন আমরা ওনারাও সম্মানিত গ্রাহক, আমাদের সবাই গ্রাহক, আমি দেখছি এরা সবাই গ্রাহক। তো ওনাদের কারোর সাথে তো আমাদের খুব বেশি হ্যাচিং করার সুযোগ আমাদের হাতে নাই। আমরা ওনাদেরকে অনুরোধ করছি যে যদি কেউ সেবা না নিতে চান, আপনার স্বাধীন, আপনি না নিতে পারেন, কিন্তু যারা সেবা নিতে আসছে তাদেরকে সেবা নেওয়ার জন্য আমরা সুযোগ করে দিতে চাই। আমরা সেবা দেওয়ার জন্য একদমই প্রস্তুত। টাকা উড্ডয়নের মাত্রা বেড়েছে, এটা ঠিক আছে, কিছুটা বেড়েছে, বাট আমাদের কাছ থেকে পর্যন্ত কোনো গ্রাহক, একজন গ্রাহকও বলতে পারবো না যে টাকা নিতে এসে ফেরত গেছেন। সবাই যথা নিয়মে যা চেয়েছেন সব টাকা আমরা দিয়েছি। বড় ছোট অ্যামাউন্ট, যে কোনো অ্যামাউন্ট চেয়েছে আমরা কখনো কাউকে ফেরত দেয়নি, সবাইকে আমরা টাকা দিয়েছি। এদিকে ব্যাংকটিতে কয়েকদিন আগে চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া খুরশিদ আলমের অপসারণের দাবিতে সোমবারও মানববন্ধন করেছে সচেতন গ্রাহক ফোরাম। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা। রামিসা হত্যাকাণ্ড সহ আরো 2টি ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার 15 পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সচিবালয়ে পুরস্কার প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাহিনীকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর করা হয়েছে। তার দাবি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি গত 2 বছরের তুলনায় উন্নতি হয়েছে। শারমিন নীরা রিপোর্ট। একদিন আগেই দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে তদন্ত করে রায় দেয়া হলো। বলছি পল্লবীর শিশু রামিসা হত্যাকাণ্ডের কথা। ঘটনা তদন্তে পুলিশ চার্জশিট দেয় মাত্র 5 দিনে। শুধু তাই নয়, সম্প্রতি নৌ পুলিশের সহায়তায় অন্তত 50 যাত্রীর প্রাণ বাঁচে। মুন্সিগঞ্জের গজারিয়াতেও তাৎক্ষণিক ভূমিকা রাখে স্থানীয় পুলিশ সদস্যরা।
এমন 3 ঘটনায় এবার 15 পুলিশকে পুরস্কৃত করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী বলেন, ভালো কাজের পুরস্কারের সাথে খারাপ কাজের জন্য প্রয়োজনে তিরস্কার দেওয়া হবে। এ সময় প্রশ্ন ছিল, জুলাই আন্দোলন পরবর্তী পুলিশ বাহিনী আসলে কতটা জনবান্ধব হতে পেরেছে। আমরা এই পুলিশ বাহিনীকে জনবান্ধব পুলিশ বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি বলে আমার মনে হয়। তাদেরকে নৈতিকভাবে আমাদের উৎসাহিত করা দরকার এবং তারা যাতে সামনে জনপ্রত্যাশা অনুযায়ী আইন অনুযায়ী আইনের শাসন বাস্তবায়নের জন্য কাজ করে, সেই জন্য তাদেরকে উৎসাহিত করা দরকার। আমরা যেমন বলেছি আগেই যে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট নীতিতে বিশ্বাস করি। ভালো কাজের জন্য স্বীকৃতি, মন্দ কাজের জন্য তিরস্কার। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি একদিন আগেই বলেছে, এই সরকারের 100 দিনে 600-র বেশি খুনের ঘটনা ঘটেছে। তাই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আসলে কি অবস্থা জানতে চাওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। 2025 সালের তুলনায় অপরাধের চিত্র আমাদের সময়ে অনেক বেশি আমরা উন্নতি লাভ করেছি, অনেক অপরাধ কম প্রত্যেকটা ক্যাটাগরিতে। যদি মাসিক হিসাব করি 2025 সাল বা 2024 সালের সাথে তো তুলনাই চলে না। কিন্তু প্রকৃত সংখ্যা আপনি যেটা বললেন সেটা আমার সামনে নাই, এই বিষয়ে মন্তব্য করতে পারবো না। আমাদের সামনে যেটা আছে সেটা হলো পুলিশের অপরাধ চিত্র, এবং সেই অপরাধ চিত্রটা জেলা থেকে আমরা কালেকশন করি, এটা আমাদের রুটিন ওয়ার্ক এবং সেটা প্রকৃত তথ্য। প্রশ্নের জবাবে তিনি বলেন, পলাতক পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যাদের কথা আপনারা ইশারা ইঙ্গিতে বলছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে, অনেকগুলো রুজু করা হয়েছে, সেগুলো চলমান আছে, কারোটা হয়তো সমাপ্তির পর্যায়ে আছে। তখন সেইভাবে বিভাগীয় মামলায় কি হয় দেখে আমরা সেই ব্যবস্থাটা বলতে পারবো। শারমিন মীরা, ৭১, ঢাকা। আমদানি ও রপ্তানির আড়ালে প্রতি বছর $8 বিলিয়ন পাচার হচ্ছে, এমন হিসাব চূড়ান্ত নয় বলে সংসদে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। সোমবার বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি আরও জানান, মুদ্রা পাচারের কোনো অভিযোগ পেলে খতিয়ে দেখবে সরকার। আর এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ সরকারি দলের বাইরের এমপিরা পাননি। আরও জানাচ্ছেন নুনবী সরকার। এদিন সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ, খাদ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। স্থানান্তরিত রংপুর 4 আসনের সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গেল এপ্রিলে যে বরাদ্দ দিয়েছে তাতে বিরোধী দলের সংসদ সদস্যরা হিস্সা পাননি। গত 30 এপ্রিলে যে বরাদ্দটা করা হয়েছে 85 লাখ টাকা করে এবং 90 টন করে চাল, গম, শুধুমাত্র সরকারি দলের যারা এমপিরা আছেন বা সরকার দলের যে আসনগুলো আছে সেখানেই সেটা বরাদ্দ করা হয়েছে। কিন্তু বিরোধী দলের কোনো আসনেই এই অর্থ এবং এই যে চাল, গম সেটা বরাদ্দ করা হয় নাই। মাননীয় মন্ত্রী, ভেরি ফান্ডামেন্টাল কোশ্চেন একটা, ইফ ইট ইজ ট্রু অ্যান্ড ফেয়ার, আপনি দয়া করে একটু উত্তর দেন, আমরা সকলেই শুনি। আমার মনে হয় যে কাল পরশুর মধ্যে ওনারা ওনাদের বরাদ্দ পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারাও পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের। এমপি ইমরান আহমদ চৌধুরী অভিযোগ করেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রকল্পের কাজের মান ভালো না। জবাবে মন্ত্রী বলেন, অভিযোগ মিথ্যা। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে যে কালভার্টগুলা নির্মিত হয় এবং রাস্তাগুলা, তার মানগুলা কিন্তু খুবই নিম্নমানের হয়। আমার মনে হয় কথাটা সঠিক নয়, কারণ আমাদের ব্রিজ, কালভার্ট এবং হেরিংবন রোডের যে চাহিদা, আমার মনে হয় এখানে সব সংসদ সদস্যরাই আমাদের কাছে প্রচুর ডিও লেটার পাঠিয়েছে। সম্পূরক প্রশ্নের জবাবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের এমপি রুমিন ফারহানা দাবি করেন, দেশ থেকে প্রতি বছর $8 বিলিয়ন পাচার হচ্ছে, এতে সরকারের করণীয় কি? আমদানি এবং রপ্তানির আড়ালে প্রতি বছর $8 বিলিয়ন মতন টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, এটা একটা পারসিভড অ্যামাউন্ট। 67 বিলিয়নের আমদানির মধ্যে এবং 55 বিলিয়নের রপ্তানির মধ্যে, তার মানে প্রায় 130 বিলিয়নের আমদানি রপ্তানির অর্থনীতি এই দেশটি। এটির মধ্যে পিন পয়েন্ট করে বলা যে ঠিক অমুক প্রোডাক্টের মধ্যে অর্থ পাচার হচ্ছে, এটা বেশ জটিল একটা বিষয় এবং একটা গবেষণাধর্মী কাজ। প্রশ্নোত্তর পর্বে প্রবাসী ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী সংসদকে জানান, জুলাই আন্দোলনের সময় আটক কোনো প্রবাসী আর কারাবন্দী নেই। জানান, নারী শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সরকার আগের থেকে বেশি সতর্ক। সংকট এবং আন্তর্জাতিক বাজারের নুনবী সরকার, ৭১, ঢাকা। আসছে বাজেটে কর কাঠামোয় শতাধিক পরিবর্তন প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
ব্যক্তির করমুক্ত আয়সীমা মাত্র 25,000 টাকা বাড়িয়ে সর্বনিম্ন কর হার 10% প্রস্তাব করেন তিনি। তবে সব ধরনের কর্পোরেট কর হার আগের মতোই থাকছে। ওষুধ, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ বান্ধব পরিবহনে নানা ধরনের ছাড়ের প্রস্তাব থাকছে আসছে বাজেটে। জুয়েলারি শিল্প, অনলাইন আয়ও স্বস্তি দিতে ছাড়ের প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। অন্যদিকে রাজস্ব আয়ের লক্ষ্য পূরণে সিগারেট সহ কিছু খাতে কর বাড়ানোর প্রস্তাব করা হবে। মইনুল হাসানের রিপোর্ট। হ্যালো, শুনেন। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, মধ্যপ্রাচ্য যুদ্ধ, 14 মাসের সর্বোচ্চ মূল্যস্ফীতি আর বিনিয়োগ বাণিজ্যে চরম মন্দাভাব, এমন বাস্তবতায় 2026-27 অর্থবছরের বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার, জানিয়ে চাপা উদ্বেগ আর গভীর আতঙ্কে ব্যবসায়ী মহল। বাজেট অনুমোদন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি 9,38,000 কোটি টাকার বিশাল বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 7 লাখ কোটি, চলতি অর্থবছরের তুলনায় যা প্রায় 20% বেশি। এই ব্যবসায়ী নেতা মনে করেন 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য অর্জনে দরকার ব্যবসা বান্ধব ও হয়রানি মুক্ত বাজেট। তাই করদাতাদের হয়রানি বন্ধ না হলে সম্ভব নয় এ লক্ষ্য অর্জন। একটা ব্যবসায়ী কিন্তু ওই 22%, 25% ট্যাক্স দেয় না, ওরা দেয় 40 থেকে 50%। আমরা যারা রীতিমতো ধরেন ট্যাক্স দিয়ে আসছি বা ধরেন আমাদের একটা বেসিক কমপ্লেন থেকে ব্যবসায়ীদের ক্ষেত্রে যে তারা হয়রানির শিকার হয়, এটা সমাধান একটাই, অটোমেশন। অর্থমন্ত্রী যদি চায় কালকে এটাকে অটোমেশন সম্পূর্ণ করে আগামী বছরের মধ্যে, এটা 1 বছরও লাগবে না করতে। এখন তো আমরা এমনি এগেনস্ট দ্য ওয়াল, ব্যবসায়ীরা যেখানে আমাদের কর কাঠামো চলে আসছে সেখানের উপরে তো দেওয়ার মতন অবস্থা নেই। তাহলে কেউ জুলুম হবে, অনেকে ব্যবসার থেকে ভিন্ন পথে চলে যাবে, ব্যবসা স্লো করে দিবে, গ্রোথ করবে না, অন্য কান্ট্রিতে চলে যাবে, তাতে কি মানে ভালোর চেয়ে খারাপের হওয়ার সম্ভাবনা বেশি। শিল্প টিকিয়ে রাখতে যখন ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছেন, তখন বড় দুশ্চিন্তা হয়ে দেখা দিয়েছে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, ভোগাচ্ছে জ্বালানির বাড়তি দামও। এছাড়া আসছে বাজেটে কর্পোরেট কর হার 25% নামিয়ে আনার পাশাপাশি লজিস্টিক্স খরচ কমানোর কোনো বিকল্প নেই বলে মনে করেন এফবিসিসির সাবেক সভাপতি। টার্নওভার কর 1% থেকে কমিয়ে 0.5% করা গেলে ব্যবসায়ীদের আস্থা খানিকটা ফিরবে বলেও জানান ব্যবসায়ী নেতারা। মনে করি যদি ব্যবসায়ী বান্ধব কর কাঠামো না হয় তাহলে বিনিয়োগ স্থবির হবে, কর্মসংস্থান সংকুচিত হবে এবং আমি মনে করি অর্থনীতিতে ঝুঁকি কিন্তু আরও বাড়বে। ইকোনমিটা ইজ ইন শাম্বলস, আমরা একটু অধৈর্য হয়ে গেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের হাতে সময় নেই, আপনি প্লিজ জলদি কিছু করেন, এমন কিছু করেন না যে যাই ব্যবসায়ীগুলা বা যেই মানুষগুলো আজকে এত বছর দেশে ছিল এরাও না যেন বিদেশে চলে যায়। সাধারণ জনগণ যেমন ক্ষতিগ্রস্ত হবে দাম বাড়ালে, আবার একই সাথে শিল্প কলকারখানা উৎপাদন খরচ বেড়ে গেলে সেখানেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং সরকারকে অনুরোধ করব এই জায়গাটাতে না বাড়িয়ে এখানে ভর্তুকি দিয়ে অন্য জায়গা থেকে এই ভর্তুকিটাকে রিকভার করার। আসন্ন বাজেটে একদিকে যেমন সতর্ক অবস্থানে রয়েছেন ব্যবসায়ীরা, অন্যদিকে প্রত্যাশাও রাখতে চান তারা। তাই কর না বাড়িয়ে বরং কর ব্যবস্থার সংস্কার, হয়রানি কমানো এবং বিনিয়োগ বান্ধব পরিবেশে চান শিল্পোদ্যোক্তারা। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। দর্শক দেখছিলেন রাকিব আল জাবেদের রিপোর্টটি। যেমনটি বলছিলাম দর্শক, আসছে বাজেটে কর কাঠামোয় শতাধিক পরিবর্তন প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্যক্তির করমুক্তি আয়সীমা মাত্র 25,000 টাকা বাড়িয়ে সর্বনিম্ন কর হার 10% প্রস্তাব করবেন তিনি। তবে সব ধরনের কর্পোরেট কর হার আগের মতোই থাকছে। ওষুধ, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ বান্ধব পরিবহনে নানা ধরনের ছাড়ের প্রস্তাব থাকছে আসছে বাজেটে। জুয়েলারি শিল্প, অনলাইন আয়ও স্বস্তি দিতে ছাড়ের প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। অন্যদিকে রাজস্ব আয়ের লক্ষ্য পূরণে সিগারেট সহ কিছু খাতে কর বাড়ানোর প্রস্তাব করা হবে। 11 জুন বিকেলে এই সংসদেই পেশ হবে 2026-27 অর্থ বছরের বাজেট, যেখানে সাধারণ মানুষকে খানিকটা স্বস্তি দিতে থাকছে নানা প্রচেষ্টা। যেমন 25,000 টাকা বাড়িয়ে করমুক্ত আয়সীমা করা হচ্ছে 4.25 লাখ টাকা, যা আগামী 5 বছর পর হবে 4.5 লাখ। তবে তুলে দেয়া হচ্ছে সর্বনিম্ন 5% কর হারের স্তর। জনজীবনে স্বস্তি দিতে চাল, গম সহ 60টি নিত্যপণ্যের উৎসকর কমিয়ে নামানো হচ্ছে অর্ধেকে। মশলা ও খেজুর আমদানিতে থাকছে না 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক। তবে আরও স্বস্তির খবর হলো ডায়ালাইসিস ফিল্টার আমদানির 5% আগাম কর প্রত্যাহার হচ্ছে। এছাড়া ওষুধ তৈরির 68টি কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক বাতিলের প্রস্তাব করবেন
অর্থমন্ত্রী। হার্টের রিং এবং চোখের লেন্সের 10% ভ্যাট প্রত্যাহার হচ্ছে। ক্যান্সারের ওষুধ তৈরির 9টি কাঁচামাল আমদানিতে দেয়া হচ্ছে কর রেয়াত সুবিধা। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ব্যাপক করছাড় সুবিধা দেবেন অর্থমন্ত্রী। যেমন করমুক্ত থাকবে সৌর বিদ্যুতের সব উপকরণ আমদানিতে। বিল দেওয়ার ক্ষেত্রেও প্রণোদনা পাবেন গ্রাহকরা। এছাড়া বৈদ্যুতিক বাস, ট্রাক এবং চার্জিং স্টেশন আমদানিতে 5% উৎসে কর প্রত্যাহার হচ্ছে। বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন ও নবায়নে আগাম আয়কর 2 লাখ টাকা থেকে কমিয়ে সর্বোচ্চ 1 লাখ টাকা করা হচ্ছে। কর রেয়াত সুবিধা পাচ্ছেন স্থানীয়ভাবে ইলেকট্রিক গাড়ি ও বাইক উৎপাদন শিল্প। মোবাইল ফোন ব্যবহারকারীদের স্বস্তি দিতে বাতিল করা হচ্ছে সিমের উপর থাকা 300 টাকা কর। আর মোবাইল উৎপাদনের 22 ধরনের কাঁচামাল আমদানিতে উৎসে কর কমে হচ্ছে 1%। এছাড়া এ খাতের মূসক অব্যাহতি বাড়ছে 2030 সাল পর্যন্ত। সব ধরনের কার্ড তৈরির কাঁচামালে থাকা 5% আগাম কর প্রত্যাহার হচ্ছে। কাজু বাদাম আমদানিতে শুল্ক বেড়ে হচ্ছে 25%। জুয়েলারি শিল্পের কর হারেও আসছে পরিবর্তন। যেমন স্বর্ণ ও অলংকার সরবরাহে উৎসে কর কমে হচ্ছে 0.5%। আর 5% ভ্যাটের বদলে ভরিপূর্তি করা হচ্ছে নির্ধারিত 2,500 টাকা। করমুক্ত থাকবে কন্টেন্ট ক্রিয়েশনের আয়ও। এসএমই খাতে 50 লাখ ও নারী উদ্যোক্তাদের জন্য 70 লাখ টাকা পর্যন্ত টার্নওভার ট্যাক্স করমুক্ত হচ্ছে। খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহে বসছে 0.2% অগ্রিম কর। ডিজিটাল ব্যবস্থাকে আরও অর্থপূর্ণ করতে সব ধরনের ফ্রিল্যান্সিংয়ে আয়কর অব্যাহতি প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। সৃজনশীল অর্থনীতির বিকাশে বাদ্যযন্ত্র আমদানিতে থাকা 5% শুল্ক প্রত্যাহার হচ্ছে। রপ্তানিকারকদের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হবে নতুন বাজেটে, কেননা নগদ প্রণোদনার উৎসে কমে হচ্ছে 5%। আর শিল্পের কাঁচামাল আমদানিতে থাকা উৎসে কর কমছে 1%। 150 সিসির ওপর মোটরসাইকেল নিবন্ধনে টিআইএন বাধ্যতামূলক হচ্ছে। তবে কোনো কর দিতে হবে না। কর অব্যাহতি সুবিধা বহাল থাকছে টিভি, ফ্রিজ, কম্পিউটার সামগ্রী উৎপাদনের ক্ষেত্রেও। বরাবরের মতো এবারও ধূমপায়ীদের জন্য কঠিন বার্তা নিয়ে আসছেন অর্থমন্ত্রী। যেমন সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালে 300 ও নিকোটিনে 350% সম্পর্ক শুল্ক আরোপ করা হচ্ছে। এছাড়া 10 শলাকার উচ্চ স্তরের সিগারেটের দাম 185 টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 210 টাকা। পাচার ও নকল বন্ধে সিগারেটের প্যাকেটে বসছে কিউআর কোড। দেশে উৎপাদিত অ্যালকোহলে ভ্যাট বসছে লিটারে 500 টাকা। সিনথেটিক ওভেন, ফেব্রিক্স আমদানিতে 10% সম্পূরক শুল্ক প্রত্যাহার হচ্ছে। ফ্লোট গ্যাস উৎপাদনে 5টি কাঁচামাল আমদানিতে শুল্ক কমে হচ্ছে 15%। উচ্চ মূল্যের হিমায়িত মাছ আমদানিতে 15% মূসক আরোপ হচ্ছে। কৃষিখাতের সম্প্রসারণে সার ও কীটনাশকের ভ্যাট ও কর বাতিল হচ্ছে। বিআইএন বাধ্যতামূলক হচ্ছে ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে। এছাড়া শিশুখাদ্যের কাঁচামালের আমদানিতে শুল্ক কমে হচ্ছে 10%। বিদেশি প্রসাধনীর ক্ষেত্রে শুল্কায়ন মূল্য কমছে 25% পর্যন্ত। মইনুল হাসান, 71, ঢাকা। বিশ্বজুড়ে শান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীরা সাহসিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার মাধ্যমে দেশের জন্য গৌরব বয়ে আনছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। রাজধানী সিডাপ মিলনায়তনে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সদস্যরা বিভিন্ন সংকটপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখছেন। বক্তারা আরও উল্লেখ করেন, বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব ও দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করছে। আমাদের সেনাবাহিনী সদস্যরা যে ভূমিকা রাখেন, আমার কাছে মনে হয়েছে যে আমরা বাংলাদেশিরা সেটা উপলব্ধি করি না। ওনাদের পরিবারদেরকেও আমি আজকে স্মরণ করতে চাই যে প্রত্যেকটা ফ্যামিলি তাদের পরিবারের সদস্যকে, তাদের বাবাকে, তাদের স্বামীকে, তাদের ভাইকে পাঠিয়ে দিচ্ছেন যে তারা ফেরত আসবে নাকি সেটা তারা জানেন না। সেটা সেই দেশপ্রেম থেকে, সেই বাংলাদেশের প্রতি সেই ভালোবাসা থেকে কিন্তু তারা এই কাজটি করে যাচ্ছেন। আইন ভঙ্গ করলে আদ্দিন কর্তৃপক্ষের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অর্থ অনুদান দিলেই পার পাওয়া যাবে না জানিয়ে মন্ত্রী বলেন, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সবকিছু দেখভাল করাই সরকারের কাজ।
ডেঙ্গু রোগীদের চিকিৎসার সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে 1 লাখ আইভি স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডেঙ্গু মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। দেখেন, তারা কি বলেছে না বলেছে এটা আমাদের ব্যাপার না, আমরা শোনা দরকার নাই। আমরা চিঠি দিয়েছি, আমরা বৈধ না অবৈধ আমরা জেনে দিয়েছি। আমাদের কিছু ধারাবাহিকতা আইন মেনে কাজ করতে হবে। তারা সময় চেয়েছে, কোর্টও সময় দেয় অনেক সময় না, কাজে আমরা সময়টা না দিলে গেটে বেনিফিট ইন দ্য কোর্ট, কাজে আমরা 2 দিন সময় দিয়েছি। কাজে আমরা আমাদের আইনানুগভাবে আমরা অলওয়েজ আমাদের অন দ্য বেসিস অফ দ্য অ্যাডভাইস ফ্রম আওয়ার লয়ার্স, আমাদের অনেক উঁচু মানের লয়ারদের সাথে আলাপ করে আমরা অত্যন্ত সুস্থিরে টু ডু সামথিং ইফেক্টিভ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সিলেটে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে খাদিজা নামে 15 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেলে মারা গেছে 4 বছরের এক শিশু। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 66 জনে। আর চিকিৎসা নিচ্ছেন 270 জন রোগী। ময়মনসিংহ মেডিকেল কলেজে গত 24 ঘন্টায় হামে 4 বছরে এক শিশু মারা গেছে। শিশুটির বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দীতে। নেত্রকোনায় আবারও উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের অধিকাংশ শিশু হলেও বড়রা আক্রান্ত হচ্ছেন। গত 24 ঘন্টায় নতুন করে আরও 12 জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট 823 জনের শরীরে হামের নমুনা পাওয়া গেছে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।